গত কয়েক সপ্তাহ ধরে আমি পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আলোচনা করছিলাম, যেখানে পশ্চিমবঙ্গের অবস্থান, জেলা ও প্রশাসনিক বিভাগ, ভূপ্রকৃতি, নদ নদী, এই কয়েকটা টপিক আমি শেষ করেছি। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং কিন্তু আমাদের প্রোভাইড করাই আছে। আজকে যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মৃত্তিকা। হেডিং করো প্রত্যেকে, খুব গুরুত্বপূর্ণ টপিক, পশ্চিমবঙ্গের মৃত্তিকা। পশ্চিমবঙ্গের মৃত্তিকা, দেখো আমরা ভারতের যখন ভূগোল পড়ি, ভারতের মৃত্তিকাও কিন্তু আলোচনা করেছিলাম, যেটা তোমরা পরীক্ষা নিলাম। মৃত্তিকা যেমন ভারতের বিভিন্ন এত বড় বৈচিত্র্যে যেমন মৃত্তিকা বিভিন্ন রকম দেখা যাচ্ছিল, একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থানটা এমন যে দক্ষিণে বঙ্গোপসাগর, মাঝখানের দিকে সমভূমি ও পশ্চিম দিকে মালভূমি অঞ্চল, উত্তরে হিমালয়ের পার্বত্য অঞ্চল। এই ভূপ্রকৃতিগত বৈচিত্র্যের কারণে পশ্চিমবঙ্গেও কিন্তু মৃত্তিকা বহুল ভাগে ভাগ করা যায়। এই ভাগটা মোটামুটি ছটা ভাগে ভাগ করা যায়। কী কী নোট ডাউন করে নাও, ছটি ভাগে ভাগ করা যায়। ছটি ভাগে ভাগ করা যায়। দেখো কীরমভাবে পড়বো, ছটা ভাগটা ভালো করে পড়বো। ছটা ভাগের কোন কোন মৃত্তিকায় কী কী বৈশিষ্ট্য রয়েছে সেটা পড়বো। তার সঙ্গে দেখে নেবো সেই মৃত্তিকাটি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আছে। আমরা মোটামুটি প্রথম ক্লাসটায় জেলার অবস্থানগুলো বলেছিলাম। জেলার অবস্থান এটা কিন্তু আমার জেনে নেওয়াটা খুব দরকার ছিল। জেলার অবস্থান না জানলে কিন্তু মৃত্তিকা, কৃষিকাজ বা জলবায়ু পড়া কিন্তু মুশকিল হবে। চলো তাহলে ফার্স্ট টাইপ কি, ফার্স্ট টাইপ নোট ডাউন করে পলল মৃত্তিকা। পলল মৃত্তিকা, যেটাকে আমরা পলি মাটি বলি। ফার্স্ট হচ্ছে পলল মৃত্তিকা। 2 নম্বর নোট ডাউন করবে ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা, এই টার্মগুলো কিন্তু আমরা যখন ভারতের মৃত্তিকা পড়ি তখন কিন্তু আলোচনা করেছিলাম বা দেখেছিলাম। ল্যাটেরাইট মৃত্তিকা, ওকে। যাদের ওই ক্লাসের রেকর্ডিং নেই আমাকে একটু চেয়ে নিও, আমি কিন্তু পাঠিয়ে দেবো, বা অন্তত ক্লাস নোটটা আমি পাঠিয়ে দেবো। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করবে লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা। লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা, লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা হচ্ছে। এরপরে 4 নম্বর নোট ডাউন করবে পটজল মৃত্তিকা। পটজল মৃত্তিকা, পটজল মৃত্তিকা কোনটা কি বৈশিষ্ট্য কোথায় আছে খুব গুরুত্বপূর্ণ। তারপর লিখে নাও তরাই ডুয়ার্স মৃত্তিকা। তরাই ডুয়ার্স মৃত্তিকা। আর 6 নম্বর নোট ডাউন করবে যে জলাভূমির মৃত্তিকা। জলাভূমির মৃত্তিকা। এই হলো মোটামুটি পশ্চিমবঙ্গের মৃত্তিকা 6টি ভাগ। আমি একদিনে চেষ্টা করব মৃত্তিকার সঙ্গে অন্তত স্বাভাবিক উদ্ভিদ বা কৃষিকাজ যে কোনো একটা কমপ্লিট করে দেওয়া। ঠিক আছে, দেখো এই 6টা ভাগ। এবার কিছু না, এই 6টা ভাগকে আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করে দেখে নেব যে কোন কোন মৃত্তিকা কোন অঞ্চল বা কোন জেলার মধ্যে বণ্টিত রয়েছে, আর তার মধ্যে কি কি বিশেষ বৈশিষ্ট্য। যখন কৃষিকাজ পড়বে বা যখন স্বাভাবিক উদ্ভিদ আমরা পড়বো, তখন দেখব যে এই মৃত্তিকার ক্ষেত্রে কোন কৃষি উপযুক্ত হচ্ছে বা এই মৃত্তিকার সাপেক্ষে কোন স্বাভাবিক উদ্ভিদ ভালো জন্মাচ্ছে। কারণ জানি আমরা কৃষিকাজ মৃত্তিকা ও জলবায়ুর ওপর কিন্তু নির্ভরশীল। তাহলে মৃত্তিকা বেশিরভাগটাই অনেকটাই মৃত্তিকার উপর ডিপেন্ড করে, জলবায়ুর মতোই। তাহলে মৃত্তিকা যেমন বণ্টিত হবে, কৃষিকাজ কিন্তু সেইভাবে বণ্টিত হয়। ওকে, চলো প্রথমে হেডিং করো সব থেকে গুরুত্বপূর্ণ পলল মৃত্তিকা, বা যেটাকে আমরা পলি মাটি বলি। পলল মৃত্তিকা বা পলি মাটি বলি। দেখো পলল মৃত্তিকা শুনেই আমরা একটা জিনিস আমাদের ধারণা চলে আসে যে যেগুলো নদী দ্বারা সঞ্চিত মাটি দ্বারা গঠিত অঞ্চলকে পলি মাটি বলে। একদমই তাই, নদীতে পলি বর্তমান। অর্থাৎ যে সমস্ত মৃত্তিকা পশ্চিমবঙ্গের নদী সন্নিহিত। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে নদী তো একদম উত্তরবঙ্গ থেকে একদম মানে মালভূমি অঞ্চল হয়ে দক্ষিণের সমুদ্র সমুদ্র পর্যন্ত বিস্তৃত। একদমই ঠিক। তাহলে পলি মাটি কোনগুলো বা পলল মৃত্তিকা কোনটা? দেখো ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে বন্টন। বন্টন অর্থাৎ কোন কোন জেলায় বর্তমান। উত্তরবঙ্গ থেকে স্টার্ট করব। উত্তরবঙ্গে কি? উত্তরবঙ্গে মালদা, উভয় দিনাজপুর। তোমরা উভয় দিনাজপুর না লিখে উত্তর ও দক্ষিণ দিনাজপুর লিখতে পারো। উভয় দিনাজপুর, হ্যাঁ কি না? এদিকে হচ্ছে তোমার দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উভয় 24 পরগনা। দেখো উভয় বলতে উত্তর ও দক্ষিণ, মাথায় রেখো কিন্তু, অসুবিধা নেই।
তাহলে এদিকে নোট ডাউন করবে পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হুগলি, হাওড়া। তাহলে ভালো করে দেখো, আমরা যখন তাল দিয়াড়া বরেন্দ্রভূমি পড়েছিলাম, সেখানে কিন্তু তাল দিয়াড়া বরেন্দ্রভূমি এই মালদা উভয় দিনাজপুরের মধ্যে বিস্তৃত ছিল। এবার যখন দক্ষিণবঙ্গের যখন সমভূমি অঞ্চল পড়লাম, তখন এই অঞ্চলগুলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এগুলো পড়েছিলাম। অর্থাৎ ভাগীরথী হুগলি নদীর উভয় পাশে অবস্থিত জেলাগুলোর কথা বলেছিলাম। এইগুলো প্রত্যেকটাই কিন্তু পলল মৃত্তিকা লক্ষ্য করা যায়, হ্যাঁ কি না? অসুবিধা নেই। এরপরে ভালো করে শোনো, এর গুরুত্ব কী বা বৈশিষ্ট্য কী। এটা অত্যন্ত উর্বর হয়, অত্যন্ত উর্বর হয়। অর্থাৎ এই যে জেলাগুলো, এগুলো কৃষিকাজের দিক থেকে কিন্তু খুব এগিয়ে, হ্যাঁ কি না? এগুলো ধান চাষ, পাট চাষের জন্য উৎকৃষ্ট, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এবার ভালো করে শোনো, কোনো জায়গায় আয়রন এফি এর পরিমাণ বেশি থাকে বলে এই মাটির রং কিন্তু লালচে হয়। বেশি থাকে বলে, নোট ডাউন করে নাও, বলে এই মাটির রং মাঝে মাঝে লাল হয়। এই মাটির রং লাল হয়, লাল হয়। ওকে, অ্যাকচুয়ালি এই লাল ধরনের পলিমৃত্তিকা কোথায় দেখা যায়? এটা মেনলি দেখা যায় কিন্তু উত্তরবঙ্গে, হ্যাঁ কি না? এটা কিন্তু এটা দেখতে পাওয়া যায় কত? এটা দেখতে পাওয়া যায় হচ্ছে উত্তরবঙ্গের মেনলি কোথায়? উত্তরবঙ্গের মেনলি দিনাজপুর বা মালদার দিকে। এই মাটিকে একটা স্পেশাল নামে ডাকা হয়, তাকে বলা হয় বরেন্দ্রভূমির মাটি। নোট ডাউন করে নাও, বরেন্দ্রভূমির মাটি, বরেন্দ্রভূমির মাটি। ওকে, আরেকটা এই পলিমৃত্তিকার একটা স্পেশাল নাম দিয়ে কোশ্চেন আছে, WBCS 2017-তে এসেছিল, দ্যাট ইজ বাগড়ি। কেউ জানো বাগড়ি মাটি বলতে কি বুঝি আমরা? কেউ বলতে পারবে? ভালো করে শোনো, যে ভাগীরথী বা হুগলির পূর্ব তীর, জাস্ট এইটুকু লেখো তাহলে অনেকটাই বুঝতে পারবে। ভাগীরথী হুগলির পূর্ব তীর। এবার তোমরা যারা অবস্থান পড়েছি হুগলি নদীর পূর্ব তীর, তাহলে বলো আমাকে যে এই পূর্ব তীরে কোন কোন জেলা বর্তমান? কোন কোন জেলা বর্তমান অবস্থান থেকে বুঝতে হবে, বলো। ভাগীরথী হুগলি নদীর পূর্ব তীরে কোন কোন জেলা বর্তমান? 4টে জেলা আছে, 4টে না, অ্যাকচুয়ালি 5টা জেলা, আমি একটা জেলা বাদ দিলাম। 4টে জেলা বর্তমান। কোন কোন জেলা বলা উচিত? ওপর থেকে মানে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আড়াআড়িভাবে হুগলি আর ভাগীরথী একই নদী নেমে এসছে। তার পূর্ব পাড়ে কোন কোন জেলা বর্তমান পশ্চিমবঙ্গের? বলো, ভাবো বলো। ঠিকই বলছো, বলো। হ্যাঁ দেখো, প্রথমে হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে উত্তর চব্বিশ পরগনা, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা। এই উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনার মাঝে একটা ছোট্ট অঞ্চল জুড়ে কলকাতা জেলা বর্তমান। আমি কলকাতাটা কেন বাদ দিচ্ছি? কলকাতা যেহেতু পুরোপুরি শহরাঞ্চল, কলকাতা পুরোপুরি যখন একদম পুরোপুরি যেভাবে শহরাঞ্চল রয়েছে, তো এই শহরাঞ্চলে মৃত্তিকা ব্যাপারটা আমি অ্যাভয়েড করতে পারি। অর্থাৎ লিখে নাও, পূর্ব তীরে জেলাগুলিতে এই মাটিকে বাগড়ি বলা হয়। ওকে, হ্যাঁ কি না? বাগড়ি অঞ্চলের মাটি বলা হয়। নোট ডাউন করো, পূর্ব তীরের জেলাগুলিতে এই মাটিকে বাগড়ি অঞ্চলের মাটি বলে, বাগড়ি অঞ্চলের মাটি বলে। ওকে, হ্যাঁ কি না? এই মাঠে দেখা যায় যে প্রচুর পরিমাণে ধান ও পাট চাষ হয়, অসুবিধা নেই, হ্যাঁ কি না? এগুলো মনে রাখতে হবে, এই ইনফরমেশানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। চলো, তাহলে এই এতক্ষণ যেটা আলোচনা করছিলাম সেটা ফার্স্ট টপিক পলল মৃত্তিকা। নেক্সট নোট ডাউন করবে 2 নম্বর, ল্যাটেরাইট মৃত্তিকা। বলা উচিত, ল্যাটেরাইট শুনলেই মনে হওয়া উচিত যে কোন কোন জেলাগুলো এর মধ্যে পড়বে। বলো দেখি কে বলতে পারে? ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোন জেলা? 3টে জেলার নাম বলা উচিত, বলো। ফার্স্ট পয়েন্ট, বন্টন। কোন কোন জেলাতে দেখা যায়? দেখো, যেগুলো মালভূমি অঞ্চলের জেলা, যেমন পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। নোট ডাউন করো, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর। এই 5টা জেলা মোটামুটি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে একটি ক্ষুদ্র অংশের মধ্যে পড়েছে। তাহলে এই জেলায় যে মৃত্তিকা লক্ষ্য করা যায় তা
ল্যাটেরাইট মৃত্তিকা নামে পরিচিত। এই মৃত্তিকার বৈশিষ্ট্য কি? এটি ইটের মতো শক্ত এবং লাল হচ্ছে, জানি আমরা মোটামুটি এটা এটা কিন্তু আমি আলোচনা করেছিলাম যখন ভারতের মৃত্তিকা পড়াই। ইটের মতো শক্ত ও লাল, শক্ত ও লাল। এবার বলতে পারবে এই শক্ত ও লাল হওয়ার কারণ কি? বলতে পারবে? লিখে নাও যে লোহা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ, লোহা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ, লোহা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ। কোনো অসুবিধা নেই। এবার দেখা যাচ্ছে এখানে লোহার পরিমাণ বা অ্যালুমিনিয়াম পরিমাণ এতটাই বেশি বলে এখানে কি হয়, এখানে কিন্তু মানে জল ধারণ ক্ষমতা সেই অর্থে নেই বললেই চলে। তো এর ক্ষেত্রে উর্বরতা মারাত্মক কম হয়। তো উর্বরতা কম হয় মানে এখানে কি চাষ ভালো হবে? জাস্ট লিখে রাখতে পারো যে অল্প ধান হয়, রাগি, ইক্ষু, কাজু বাদাম। লিখে রাখো রাগি, ইক্ষু, কাজু বাদাম। ওকে, এই চাষ কিন্তু মোটামুটি হয়, তবে ধান চাষ অল্প বিস্তর হতে লক্ষ্য করা যায়। এই গেল ল্যাটেরাইট মৃত্তিকা। হচ্ছে হ্যাঁ কি না? চলো নেক্সট কি বলেছিলাম? 3 নম্বর লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা। বলা উচিত কোন দুটো জেলা দেখা যায়? লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা কোন দুটো জেলা বলা উচিত? ভেবে বলো। লবণাক্ত আর একটা লবণাক্ত ক্ষারীয় মৃত্তিকা দুটো জেলা। লবণাক্ত মানে সমুদ্র, পূর্ব মেদিনীপুরের ওইদিকে। হ্যাঁ পুরো ওই দিকে না, পুরো মেদিনীপুর বলে উল্লেখ করো। পূর্ব মেদিনীপুর ও সুন্দরবন অঞ্চল। সুন্দরবন বলতে দক্ষিণ 24 পরগনা মেনলি। ওকে, জাস্ট বন্টন হিসাবে লিখে নাও যে পূর্ব মেদিনীপুর ও সুন্দরবন অঞ্চল, পূর্ব মেদিনীপুর ও সুন্দরবন অঞ্চল, সুন্দরবন অঞ্চল। ওকে, দেখো এই অঞ্চলে কি হয়? এই অঞ্চলে মেনলি কি দেখা যায়? বালিয়াড়ি দেখা যায়। আমি ভূপুকুরের সময় বলেছিলাম প্রচুর পরিমাণে বালিয়াড়ি লক্ষ্য করা যায়, যেহেতু সমুদ্র উপকূলবর্তী বালি, এখানে সমুদ্র জল থেকে আগত প্রচুর পরিমাণ লবণের উপস্থিতি কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। হ্যাঁ কি না? সমস্যা নেই। এবার কেউ বলতে পারবে এই অঞ্চলে কোন চাষ ভালো হয়? কে বলতে পারে দেখি? এই অঞ্চলে কোন চাষ ভালো হয়? একটা অন্তত নাম বলো, একটা অন্তত নাম বলো, বলো বলো। বলা উচিত, এটা বলা উচিত। এখানে সব থেকে ভালো চাষ হয়, যেটা দেশ জুড়ে বিখ্যাত, সেটা কাজু বাদাম। কাজু বাদাম, সুপারি, নারকেল, তরমুজ। ওকে, হ্যাঁ কি না? কাজু বাদাম চাষ কিন্তু ভালো হয়। এটা জানা উচিত যে পূর্ব মেদিনীপুরের এই অঞ্চলটা কিন্তু কাজু বাদাম চাষের জন্য খুব মানে উপযুক্ত। নোট ডাউন করো, কাজু বাদাম, কাজু বাদাম, নারকেল, সুপারি, তরমুজ, সুপারি, তরমুজ, তরমুজ। নোট ডাউন করেছো? তাহলে এই চাষ কিন্তু এই অঞ্চলে ভালো হতে লক্ষ্য করা যায়। এরপরে চলে এসো, এইটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। 4 নম্বর মাটি জানা হচ্ছে পর্জল মৃত্তিকা। বলতে পারবে পর্জল মৃত্তিকার বর্ণ কি? এটাই কিন্তু WBCS এর কোশ্চেন এসেছিল। পর্জল মৃত্তিকার বর্ণ কি? কে বলবে? বলা উচিত। একটু একটু নলেজ থাকলে কিন্তু বলা যায়। আমি কিন্তু আগেও আলোচনা করেছিলাম ভারতের মৃত্তিকার সময়। এই পর্জল মৃত্তিকা, না না কালো নয়, পর্জল মৃত্তিকার বর্ণ কি? বৈশাখী ধূসর রঙের, একদমই তাই, ধূসর রঙের। ফার্স্ট বন্টন হিসাবে লিখে নাও। বন্টন বলতে কোন জায়গায় পাওয়া যায়? কোন জায়গায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের। লিখে নাও পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চল, আমি কোনো জেলা লেখাচ্ছি না, পার্বত্য অঞ্চলের পার্বত্য অঞ্চলের জেলা বলে লিখে নাও। পার্বত্য অঞ্চলের জেলাসমূহ, এখানে কিন্তু পর্জল মৃত্তিকা লক্ষ্য করা যায়। অসুবিধা নেই। নেক্সট যেটা নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, বর্ণ ধূসর। কোশ্চেন আসে কিন্তু, এর বর্ণ কিন্তু ধূসর বর্ণ হয়। হচ্ছে হ্যাঁ কি না? চলো এরপরে যেটা গুরুত্বপূর্ণ, এখানে এখানে এই মাটিতে কোন ধাতু বেশি থাকে? লিখে নাও পটাশিয়ামের, পটাশিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায়। পটাশিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওকে, এই পটাশিয়ামের উপস্থিতির জন্য কী হয় জানো? এই অঞ্চলে তো চা ভালো হবেই, চায়ের মানে যে গন্ধটা, এই গন্ধটা কিন্তু ডিপেন্ড করে পটাশিয়ামের ওপর। জাস্ট লিখে নাও চা সুগন্ধি হয়। একটা এক্সট্রা পয়েন্ট ব্যাকেটে লিখে নাও,
চা সুগন্ধি হয়। যদি কোশ্চেন আসে, যেরকম কোনো কোশ্চেন আসেনি, একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম, যদি এরকম কোনো কোশ্চেন আসে যে পর্জল মৃত্তিকায় চায়ের সুগন্ধ কার ওপর ডিপেন্ড করে, তখন কিন্তু পটাশিয়ামের উপস্থিতির জন্য কিন্তু চায়ের সুগন্ধটা নির্ভর করে। এই অঞ্চলে তাহলে কোন কোন চাষ ভালো হয় লিখে নাও: চা, ধান, ভুট্টা, কমলা লেবু, সিঙ্কোনা, এই 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 সমস্ত চাষ কিন্তু এই পর্জল মৃত্তিকায় ভালো হয়। ঠিক আছে? আর পটাশিয়ামের উপস্থিতি লক্ষ্য করে তেমন লিখে নাও যে নাইট্রোজেনের পরিমাণ কম। এটা একটা পয়েন্ট অ্যাড করো যে এই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু খুব কম হচ্ছে। এবার দেখো নেক্সট যেটা পয়েন্ট আলোচনা করবো, প্রত্যেকে আশা করি লিখেছো। নেক্সট পয়েন্ট যেটা আলোচনা করবো দ্যাট ইজ তরাই ও ডুয়ার্স অঞ্চলের মাটি। অনেক বইতে বা অনেক স্টাডি মেটেরিয়ালে দেখবে এই তরাই ও ডুয়ার্স অঞ্চলের মাটিকে না পর্জলের মধ্যে ইনক্লুড করেই দিয়েছে, কিন্তু আমি এটা আলাদা করে লেখাচ্ছি কেন, কিছুটা আলাদা অংশ, মানে পুরোপুরি পার্বত্য অঞ্চলের মধ্যে এটাকে রাখতে পারি না। আমরা যখন ভূপ্রকৃতি পড়াই তখন কিন্তু তরাই ও ডুয়ার্সকে পার্বত্য অঞ্চল থেকে আলাদা করেছিলাম, কারণ এদের ভূপ্রকৃতিগত যে বৈশিষ্ট্য এটা কিন্তু আমাদের পার্বত্য অঞ্চল থেকে কিছুটা আলাদা, হ্যাঁ কি না? তাহলে তরাই ও ডুয়ার্স অঞ্চল বলতে কোন কোন জেলায় বন্টন হবে? যারা ভূপ্রকৃতি পড়বে তারা জানো, বলো কোন কোন জেলা, কোন কোন জেলা বলবে? তিস্তার ডান দিকে যেগুলো ওগুলোকে তরাই বলা হয়। আমি জেলা 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 আমি অঞ্চলটা ঠিকই বলেছো, জেলাগুলো বলো লিখে নাও: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তরাংশ। হচ্ছে নোট ডাউন করো: জলপাইগুড়ি, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, কোচবিহার, কোচবিহার, উত্তর দিনাজপুরের উত্তর অংশ, উত্তর দিনাজপুরের উত্তরাংশ, উত্তরাংশ। আচ্ছা, আর একটা লিখে রাখো: ও শিলিগুড়ি মহাকুমা। একমাত্র শিলিগুড়ি মহাকুমা এই তরাইয়ের মধ্যে পড়ে, মহাকুমা। তাহলে এইগুলোর কি, এগুলো তরাই বা ডুয়ার্স অঞ্চলের মৃত্তিকা মধ্যে পড়ে। এর বৈশিষ্ট্য কি? দেখো, এই বৈশিষ্ট্য হচ্ছে এই মাটি জল ধারণ ক্ষমতা খুবই কম, এগুলি নুড়ি কাঁকড় সমৃদ্ধ। নোট ডাউন করো: নুড়ি কাঁকড় সমৃদ্ধ, নুড়ি কাঁকড় সমৃদ্ধ মৃত্তিকা। উর্বরা শক্তি কম, উল্লেখযোগ্য সেরকম মানে সেরকম কোনো কৃষিকাজ হয় না, তবে একমাত্র লিখে দাও যে মোটামুটি চা চাষের প্রচলন আছে, চা চাষের প্রচলন। ওকে, সামান্য পরিমাণে সিঙ্কোনা চাষ হতে লক্ষ্য করা যায়, আর তার সঙ্গে ভুট্টা উল্লেখযোগ্য। তবে চা, সিঙ্কোনা আর ভুট্টা এই তিনটে হচ্ছে এই অঞ্চলের উল্লেখযোগ্য কৃষিকাজ হচ্ছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করেছো? ইয়েস অর নো লেখা হয়েছে প্রত্যেকের? চলো লাস্ট, জলাভূমির মৃত্তিকা। দেখো, এটাও বলা উচিত, জলাভূমির মৃত্তিকা বলতে আমরা কোন অঞ্চলটাকে বলছি? জলাভূমির মৃত্তিকা বলো, জলাভূমির মৃত্তিকা বলতে কোন কোন জেলা বা কোন বন্টন কোথায় দেখা যায় বলা উচিত? দেখো, এটা মেনলি বলতে পারি যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন ও বদ্বীপ অঞ্চলে হচ্ছে। লিখে নাও: সুন্দরবন, সুন্দরবন ও বদ্বীপ অঞ্চলে, সুন্দরবন ও বদ্বীপ অঞ্চল। কোনো অসুবিধা নেই। এই মাটির বৈশিষ্ট্য কি? এই মাটির বৈশিষ্ট্য হলো এরা এখানে প্রচুর পরিমাণে লবণ ও জৈব উপাদান সমৃদ্ধ। লিখে নাও: লবণ ও জৈব উপাদান সমৃদ্ধ, জৈব উপাদান সমৃদ্ধ, লবণ ও জৈব উপাদান সমৃদ্ধ। বলতে পারো এখানে কী চাষবাস হয়? দেখো, এই জলাভূমিতে এতটাই লবণ বর্তমান, বা এখানকার মৃত্তিকাতে এতটাই কি বলবো, পাঁকযুক্ত মৃত্তিকা বর্তমান, তো এখানে সবসময়তে এদের মাটির ওপর 1 থেকে 1.5 ফুট জল অবস্থান করে। তো এখানে কৃষিকাজ হওয়ার জন্য চূড়ান্ত অনুপযোগী এই মাটি। বুঝতে পারলে? মাটির থেকেও যেটা বলা উচিত যে এখানে মাটির থেকেও যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, যে এখানে ভূপ্রকৃতিগতভাবে কৃষিকাজের একদম প্রতিকূল, তাই জলাভূমির মৃত্তিকায় একেবারেই কোনো কৃষিকাজ হয় না হচ্ছে।
কোনো অসুবিধা থাকলে বলবে। তাহলে দেখো আমি যেটা স্টার্ট করেছিলাম, যে পশ্চিমবঙ্গের ভূগোলের মৃত্তিকাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করলাম। তাহলে দেখো আজকের যে ফার্স্ট টপিক আমার মোটামুটি বাকি আছে কয়েকটা টপিক, মৃত্তিকা হয়ে গেল, স্বাভাবিক উদ্ভিদ, কৃষিকাজ আর শিল্প, এটা হলে মোটামুটি আমাদের টোটাল টপিক কিন্তু কমপ্লিট হবে, হচ্ছে। তো এর পরের টপিক যেটা আমার জানার দরকার, একদম ছোট্টভাবে করিয়ে আমি শেষ করব, দ্যাট ইজ স্বাভাবিক উদ্ভিদ, হয়েছে। চলো নেক্সট পয়েন্ট হেডিং করো, যে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। দেখো আমরা জানি যে কোনো অঞ্চল বা কোনো রাজ্য বা কোনো দেশের এগুলো হচ্ছে ভূগোলের এক একটা উপাদান, যে জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ, কৃষিকাজ, খনিজ সম্পদ, এগুলো মানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রত্যেক রাজ্য যদি ভাগ করে দিই, রাজ্যের ক্ষেত্রে যদি তাদের বৈচিত্র্য অনুযায়ী এগুলো পরিবর্তিত হয়, অনেক রাজ্যে তুমি যদি দেখো সেখানে কৃষিকাজের প্রচুর বৈচিত্র্য রয়েছে, কিন্তু খনিজের কোনো বৈচিত্র্যই নেই। যেমন পাঞ্জাবে কৃষিকাজ খুব ভালো হয়, খনিজ সেই মতো নেই। আবার তুমি চলে এসো ঝাড়খণ্ডে, এত খনিজের বৈশিষ্ট্য, সেখানে কৃষিকাজ ভালো হয় না। সব কিছু সব জায়গায় থাকবে এমন কোনো মানে নেই। তাই গোটা দেশের যখন আমরা আলোচনা করব ভারতের, তখন সবগুলো আসলভাবে আলোচনা করা হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের যেহেতু আমরা জনগণ, পশ্চিমবঙ্গে বসবাস করি, মানে পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষায়, পিএসসির কোনো পরীক্ষায় বলো, বা টেট লেভেলের কোনো ইভিএসের কোশ্চেনের ক্ষেত্রে বলো, বা তোমার ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি বা এসএলএসটিপিটি, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাই আমরা পশ্চিমবঙ্গের এত কিছু পড়ছি। আর পশ্চিমবঙ্গের যদি ভূপ্রকৃতিগত ভাগ দেখি, আমরা বারবার এই কথা আমি উল্লেখ করি যে এটা এমন একটা সুন্দর স্টেট, যে স্টেটের মধ্যে উপকূলও রয়েছে, আবার হিমালয় রয়েছে। এরকম কিন্তু ভারতের দ্বিতীয় কোনো রাজ্য নেই যেখানে সমুদ্র তীরবর্তী একটা উপকূল রয়েছে, ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সুন্দর নদ নদী সমভূমি অঞ্চল রয়েছে, আবার উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে। এইরকম দ্বিতীয় ভারতে কোনো রাজ্য তুমি দেখাতে পারবে না। এত বৈচিত্র্যপূর্ণ রাজ্য নেই বলেই আমাদের এই টপিকগুলোতে বৃদ্ধি পাচ্ছে, যে হ্যাঁ স্বাভাবিক উদ্ভিদেরও দেখতে পাচ্ছি আমরা যে 5খানা ভাগ রয়েছে। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। চলো তাহলে বলতে পারি যে এই স্বাভাবিক উদ্ভিদকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে 5 ভাগে ভাগ করা হয়। আমি আর 5টা আগের মতো পয়েন্ট করব না, যেভাবে আমরা সায়েন্সের ছক করি 5টা, এইভাবেই লেখাবো, ওর তলায় বৈশিষ্ট্যগুলো লিখে নেব। ঠিক আছে, 5টা প্রত্যেকে ভাগ করো। দেখতে পাচ্ছ খাতায় আমার যে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে আমরা 5টা ভাগ করছি। কি কি লিখে নাও। উত্তরের পার্বত্য অঞ্চলে, ছোটো ছোটো লিখবে, না কোলালে আবার আমাকে মনে মনে গাল দেবে, সেরকম নয়। বা তোমরা যদি মনে করো যে এর মধ্যে কোলাবে না, তোমরা 1 2 3 4 করে লিখতে পারো, ঠিক আছে। আর যদি এইভাবে করতে আরম্ভ করেছো, ছোটো ছোটো করে করো। লিখে নাও উত্তরের পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় ও চিরহরিৎ বনভূমি। সরলবর্গীয় ও চিরহরিৎ বনভূমি, ফার্স্ট টাইপ। নোট ডাউন করে যথেষ্ট ছোটো ছোটো করে লিখছি আমি, একটু দেখে নিও। উত্তরের পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় ও চিরহরিৎ বনভূমি। সেকেন্ড ভাগ কোনটা? এইটা কিন্তু খুব উল্লেখযোগ্য, মিশ্র বনভূমি। কোন অঞ্চল আমি আলোচনা করব? মিশ্র বনভূমি। ওকে। 3 নম্বর, পর্ণমোচী বৃক্ষের বনভূমি। পর্ণমোচী, আচ্ছা লিখে নাও যে পশ্চিমের মালভূমির পর্ণমোচী বৃক্ষ, পর্ণমোচী বৃক্ষের বনভূমি, হচ্ছে। 5 নম্বর লিখবে সমভূমি অঞ্চলের বনভূমি বা উদ্ভিদ, সমভূমি অঞ্চলের উদ্ভিদ, সমভূমি অঞ্চলের উদ্ভিদ। ওকে। আর লাস্ট নোট ডাউন করবে যে সুন্দরবন, ওকে। আশা করি 5টা পত্রে দেখতে পাচ্ছ। চলো আমি এর মধ্যে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ছোটো ছোটো করে আলোচনা করবো, ভালো করে দেখে নাও। প্রথমে ভালো করে দেখবে, এই প্রথমে যে আমরা এই উত্তরের পার্বত্য দেখতে পাচ্ছি, এটা কোন কোন জেলায় বর্তমান বলা যাবে? এটা কোন কোন জেলায় বর্তমান বলো, জেলা ওয়াইজ বলো, কোন কোন জেলা? দেখো 2টি জেলায় এর উপস্থিতি লক্ষ্য করা যায়, দার্জিলিং আর একটা কি, কালিম্পং। নোট ডাউন করো,
যে উত্তরের পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় ও চিরহরিত বনভূমি, নেক্সট পয়েন্ট করে নোট ডাউন করবে যে এটি কেবলমাত্র কালিম্পং ও দার্জিলিং জেলায় এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখো এরপর একটা টার্ম খুব গুরুত্বপূর্ণ, চিরহরিত। চিরহরিত কথার অর্থ কি? কে বলবে? চিরহরিত কথার অর্থ কি? সারা বছর সবুজ থাকে। এদের পাতা কিন্তু এইসব বনভূমির পাতা এক্স্যাক্টলি সারা বছর সবুজ থাকে, অর্থাৎ পাতা ঝরে যায় না, হ্যাঁ কি না? এদের আবার মোটামুটি 3টে ভাগে ভাগ করা হয়। উচ্চতা ভিত্তিতে কোন কোন গাছ বর্তমান 3টে ভাগে ভাগ করা হয়। ফার্স্ট নোট ডাউন করবে, 1300 মিটার থেকে 2700 মিটার, 1300 মিটার থেকে 2700 মিটার, এর মধ্যে কি কি গাছ দেখতে পাওয়া যায়? লিখে নাও, ম্যাপেল ওক, ম্যাপেল ওক, এর নাম, এটা খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ম্যাপেল ওক, পপলার, এই 3 ধরনের গাছ লক্ষ্য করা যায় কোথায়? যখন পার্বত্য অঞ্চলের উচ্চতা 1300 থেকে 2700 মিটার। নেক্সট পয়েন্ট করবে 2700 মিটার থেকে 4000, 2700 মিটার থেকে 4000 মিটার, এই উচ্চতার মধ্যে কী কী গাছ লক্ষ্য করা যায়? লক্ষ্য করা যায় দেবদারু, পাইন, ফার। ওকে, উদ্ভিদের নামগুলো একটু ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে। আর একদম লিখে রাখো 4000 থেকে 5000, 4000 থেকে 5000 মিটার উচ্চতা এখানে লক্ষ্য করা যায় যে জুনিপার আর রোডোড্রেন্ডন। নোট ডাউন করো, জুনিপার ও রোডোড্রেন্ডন, রোডোড্রেন্ডন হচ্ছে, এটা একমাত্র এই রকম 3টে বিশেষ উচ্চতা ওয়াইজ ভাগ এই উত্তরের পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদে লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো, মিশ্র বনভূমি বলতে কাকে বলছি? মিশ্র বনভূমি, দেখো এই যে অঞ্চল, এটা লিখে না, আমি জায়গা আমার নেই, তোমাদের মুখে বলছি, নোট ডাউন করবে। মিশ্র বনভূমি লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেই, উত্তরবঙ্গের 3টি জেলা, কি কি? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। নোট ডাউন করো, মিশ্র ভূমি লক্ষ্য করা যায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, হ্যাঁ কি না? হচ্ছে মিশ্রভূমি কেন বলছে এটাকে? এখানে পর্ণমোচী আর চিরহরিত, পর্ণমোচী ও চিরহরিত উভয় প্রকার, পর্ণমোচী ও চিরহরিত উভয় প্রকার কিন্তু উদ্ভিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পর্ণমোচীও থাকে, চিরহরিত থাকে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পর্ণমোচীর কী কী এক্সাম্পল হবে, পর্ণমোচীর কী ব্যাপার? উদাহরণ লিখে নাও যে মিশ্র বনভূমি অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে পর্ণমোচী হিসাবে শাল, সেগুন, শিমুল, শাল, সেগুন, শিমুল গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরা হচ্ছে কি? পর্ণমোচী। ওকে, মনে থাকবে। আর চিরহরিতের কি কি? চিরহরিত গাছ হিসাবে শিশু, গর্জন, রোজউড এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। শিশু, গর্জন, রোজউড আর বাঁশ, বিভিন্ন ধরনের বাঁশ, এইগুলো কি? এগুলো প্রত্যেকটা চিরহরিত। তাহলে কেন মিশ্র বনভূমি বলা হচ্ছে বুঝতে পারলে? মিশ্র বনভূমি বলার কারণ হচ্ছে যেহেতু এই প্রকার অরণ্যের মধ্যে বা এই প্রকার বনভূমির মধ্যে পর্ণমোচী ও চিরহরিত উভয় প্রকার উদ্ভিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? বোঝা গেছে তো? চলো, পশ্চিমের মালভূমি অঞ্চলে বনভূমি কোন কোন জেলা নিশ্চয় আমাকে বলতে হবে না, আমি এক্ষুনি আলোচনা করলাম। কি কি? আরেকবার বলে নিই, যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান আর কি বীরভূম, হ্যাঁ কি না? তাহলে এখানে এই যে বনভূমি তৈরি হবে বা বনভূমি বেড়ে উঠবে কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট মৃত্তিকায়, হ্যাঁ কি না? বলা যাচ্ছে এদের মোটামুটি এগুলো কি হয়? এগুলো প্রত্যেকটা পর্ণমোচী টাইপ হয়। কি কি পর্ণমোচী? কি কি পর্ণমোচী? কীরকম কীরকম উদ্ভিদ লিখে নেন, উদাহরণ নামগুলো খুব গুরুত্বপূর্ণ। মহুয়া, দেখো যারা শান্তিনিকেতন ঠিকানা ঘুরতে যাও তারা কিন্তু এই মহুয়া গাছের উপস্থিতি খুব লক্ষ্য করবে। অর্জুন, অর্জুন, শাল, আর কি কি যেন শাল, পলাশ, পলাশ, কেন্দু, এগুলো প্রত্যেকটা কি? এগুলো প্রত্যেকটা পর্ণমোচী, মনে থাকবে। এইগুলো কিন্তু প্রত্যেক উদাহরণ হিসেবে একটু মনে রাখো। হয়েছে? নোট ডাউন করেছো? চলো, এবার
স্বাভাবিক সমভূমি অঞ্চলের উদ্ভিদ, সমভূমি অঞ্চলের উদ্ভিদ বলতে এখানে কোন ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়? লিখে রাখো, ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ। ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ কিন্তু এই অঞ্চল লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অংশে কি কি লক্ষ্য করা যায়? দেখো, এই উদ্ভিদটা মেনলি গঙ্গা নদীর উভয় পাশে। কি কি উদ্ভিদ? আম, জাম, পলাশ, শাল, আমাদের চারদিকে যে সমস্ত উদ্ভিদ লক্ষ্য করা যাচ্ছে এগুলো প্রত্যেকটা কি? প্রত্যেকটা সমভূমি অঞ্চলের বনভূমির উদ্ভিদ। পলাশ, নিম, শিরিষ, আর কি বলতে পারি, মহুয়া, এগুলো প্রত্যেকটা কি? আমাদের গঙ্গা নদীর উভয় পাশে যে সমভূমি অঞ্চল বিস্তার লাভ করেছে এই অঞ্চলের উদ্ভিদ। ওকে, আর দেখা যাচ্ছে যে এই অঞ্চলের উদ্ভিদের সংখ্যা ক্রমহ্রাসমান। কেন ক্রমহ্রাসমান? এই অঞ্চলে যেহেতু গঙ্গা নদীর উভয় পাশে শিল্পাঞ্চল ছিল, বা বর্তমানে এই অঞ্চলের পপুলেশন ডেন্সিটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাই এই অঞ্চলের উদ্ভিদের সংখ্যা বা ঘনত্ব দিনকে দিন কমছে। এটা পয়েন্ট হিসাবে নোট ডাউন করে নিতে পারো। ওকে, চলো তাহলে সুন্দরবন। সুন্দরবনের গুরুত্ব কি? সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য, আমরা ছোটোবেলা থেকে এই কথাটা শুনেছি, ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য বলতে এখানে কি বর্তমান? এইসব উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল বর্তমান। আমরা জানি কেন মৃত্তিকা অধিক পরিমাণ লবণাক্ত, শ্বসন কার্য সম্পন্ন করার জন্য গোজের ন্যায় শিকড় ওপর দিকে উঠে আসে, যা শ্বাসমূল নামে পরিচিত। আবার এক প্রকার বিশেষ কাণ্ড বাইরের দিকে বেরিয়ে সেটাকে ঠেস দিয়ে দাঁড়িয়ে রাখতে সাহায্য করে, কারণ জোয়ার ভাটার সময় গাছ যদি ঠেস না দাঁড়াতো তাহলে ধুয়ে চলে যেতে পারতো। তাহলে ঠেসমূল শ্বাসমূল বর্তমান, নোট ডাউন করে নিতে পারো, লিখে নিতে পারো। হচ্ছে, চলো উদাহরণ কি কি হবে গাছের জানি প্রত্যেকে আমরা, বলো কেউ একজন। সুন্দরী, গড়ান, গেওয়া, আর হোগলা, হোগলা, কেওড়া প্রভৃতি। হোগলা, কেওড়া প্রভৃতি। হয়েছে, নোট ডাউন করেছে? ইয়েস অর নো? রেসপন্স করো। হয়েছে না হয়নি? লিখেছে প্রত্যেকে? দেখো, এই হলো, এই যে দেখো একটা আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু তোমার মোটামুটি পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ কমপ্লিট। ভালো করে দেখো, আমি এটাকে চাইলে পয়েন্ট করে লেখাতেও পারতাম, পয়েন্ট করে লেখালে একটু জায়গা বেশি লাগতো। এটা হলো একটা ছোট জায়গার মধ্যে কিন্তু কমপ্লিট। তবে হ্যাঁ, আমি কোনোটারই কিন্তু কোনো বন্টন ওয়াইজ জেলা বলিনি, তোমরা কিন্তু এটা লিখে নেবে। মনে রাখবে, প্রথমেরটা কালিম্পং দার্জিলিং, পরেরটা কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি, কিছুটা শিলিগুড়ি অঞ্চলে দেখা যায়। পশ্চিম মালভূমি অঞ্চল বলাই হয়েছে। সমভূমি অঞ্চল বলতে গঙ্গা বা হুগলি ভাগীরথীর উভয় প্রান্তে। আর সুন্দরবনে বুঝতেই পারছো একদম উপকূলবর্তী সুন্দরবনের বনাঞ্চল। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? চলো, এই হচ্ছে টপিক। এরপরে আমি তোমাদের একটা নোট পাঠাবো, সেটা তোমরা একটা বা দুটো পেজ ফাঁকা রাখবে। এরপরে যখন নেক্সট টপিক আরম্ভ করবো, কৃষিকাজ আর শিল্প, পরের সপ্তাহে, তার আগে দুটো পেজ ফাঁকা রাখো। সেখানে আমি একটা নোট পাঠাবো যেখানে ডিসকাস করে নেবো এই স্বাভাবিক উদ্ভিদের সঙ্গেই যে পশ্চিমবঙ্গে কী কী অভয়ারণ্য রয়েছে, বা পশ্চিমবঙ্গে কী কী সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, সেটা কোন জেলায় অবস্থান, তার নাম কি, কত সালে সেটা স্থাপিত হয়েছে, এবং সেখানে কী কী উদ্ভিদ বা কী কী প্রাণী সংরক্ষিত হয়েছে, এর একটা লিস্ট আমি তোমাকে করে দিয়ে দেবো প্রত্যেক জেলা ওয়াইজ। সেখানে দেখতে পাবো, ভালো করে শুনে রাখবে, সেখানে দেখতে পাবো যে সব থেকে মানে অধিক বনভূমি যুক্ত জেলা কোনটা, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। একটা পয়েন্ট হিসাবে নোট ডাউন করে না, এটা পরবর্তীকালে ভুলে যাবে, যে অধিক বনভূমিযুক্ত জেলা লিখে নাও, যে সর্বাধিক বনভূমি যুক্ত জেলা। কোশ্চেন, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, নোট ডাউন করো, দক্ষিণ 24 পরগনা। এবার আর একটা কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের মোট আয়তনে কত % বনভূমি? লিখে রাখো, বনভূমি মোট আয়তনের 19.04%। 19.04%। এগুলো কিন্তু অ্যাডেড ইনফরমেশান, এগুলো একটু মাথায় রাখতে হবে। হয়েছে? তাহলে দেখো, এই স্বাভাবিক উদ্ভিদের পর তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা দুটো পেজ ফাঁকা রাখো। নেক্সট আমি স্টার্ট করবো, তার মধ্যে তোমাদের নোটটা পাঠিয়ে দেবো, একটু মনে করিও, নোটটা না পাঠালে মানে ভুলে গেলে একটু মনে করিয়ে দিও। সেখানে আমি প্রত্যেকটা অভয়ারণ্য উল্লেখযোগ্য প্রাণীটা হাতে লিখেই পাঠিয়ে দেবো তোমাদেরকে। আর এর পরের সপ্তাহে যে ভূগোল ক্লাস রাখবো, সেখানে আমি আরম্ভ করবো পশ্চিমবঙ্গের কৃষিকাজ, তার সঙ্গে শিল্পের সঙ্গে খনিজ, সামান্য কিছু খনিজ পশ্চিমবঙ্গে পাওয়া যায়, সেই সামান্য খনিজগুলো কোথায় কোথায় আছে সেগুলো আলোচনা করবো। ওকে,
চলো তাহলে আজকে এতটাই।